প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। প্রথমে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি ক্লাস শুরু করতে চাই। তোমরা অনলাইন ক্লাসে এই মুহূর্তে যারা আছো বা পরে তারা এই ক্লাসে অ্যাটেন্ড করবে, তাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের পূর্ব অনলাইন ক্লাসে ছিলাম। তো আজকে আমি তোমাদের যেই অধ্যায় নিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ হিসাবের বইসমূহ। বলছে এই অধ্যায় নিয়ে আমি গত লেকচারও একটা ক্লাস করেছি। তো আজকেও আমি সেই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো শিক্ষার্থীরা, আমরা এখন মূল ক্লাসে চলে যাই। তো আমরা এখন একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য আমরা সকলেই চেষ্টা করি। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে হাজির হয়েছি বলছে জাবেদা, বলছে মূলধন সংক্রান্ত নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। মূলধন, উত্তোলন, আয় এবং ব্যয়। বলছে আগে আমাদের জানা দরকার মূলধন কি জিনিস। বলছে একটা ব্যবসা বা প্রতিষ্ঠানের মালিক যে পরিমাণ অর্থ ব্যবসায় ইনভেস্ট করে, সেই অর্থই হচ্ছে প্রতিষ্ঠানের জন্য, মালিকের জন্য সেটা মূলধন। তো শিক্ষার্থী, আমি প্রথমেই এই জায়গাটা লিখতেছি। নগদ অর্থ মূলধন বাবদ আনয়ন করলে এটার অ্যান্সার হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। দুই নম্বর প্রশ্ন, নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 20,000 টাকা। $40,000 টাকা আসবাবপত্র ও 10,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তো সেক্ষেত্রে এখানে আমাদের প্রশ্নটা একটু খেয়াল করলে দেখলে বোঝা যায়, নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 20,000 টাকা, 40,000 টাকার আসবাবপত্র ও 10,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। সবসময় মনে রাখবা, ঋণ নিয়ে যদি ব্যবসা আরম্ভ করে সেই ঋণ কখনো মূলধন হয় না। বলছে এখানে আমাদের ঋণ নিয়ে যদি ব্যবসা আরম্ভ করে, সেহেতু ঋণ কখনো মূলধন হয় না। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? এই ঋণের টাকা নগদের সাথে যোগ করতে হবে। ঋণের টাকা যদি আমরা নগদের সাথে যোগ করতে যাই, তাহলে অ্যান্সার হবে নগদ আমাদের আগে ছিল 50,000 টাকা, আর এখন ঋণ হলো কত? 10,000। তাহলে আমার টোটাল নগদ 60,000 টাকা ডেবিট। ব্যাংক জমা আছে আমাদের আগে 20,000 টাকা, তো ব্যাংক হবে 20,000 টাকা। আসবাবপত্র আমাদের হচ্ছে 40,000 টাকা। তাহলে সবসময় কি করবো আমরা? এই নগদ, ব্যাংক, আসবাবপত্র এই তিনটার যোগফল থেকে আমাদের ঋণের টাকা বাদ দিই। তাহলে 60,000 আর 40,000, 1,20,000 থেকে ঋণ হচ্ছে 10,000, ঋণ দায়। এজন্য মূলধন বের করার উপায় হলো সম্পদ থেকে আমাদের মূলধন ঋণ বাদ দিতে হবে। তাহলে আমাদের বাদ দিয়ে আমাদের টাকা হলো কত? মূলধন 1,10,000 টাকা। তাহলে এখানে আবার একটু খেয়াল করে দেখো, নগদান ডেবিট 50,000 টাকা ছিল, আর ঋণ হচ্ছে 10,000 টাকা। এই মোট ঋণের টাকা হচ্ছে আমাদের নগদ, এই জন্য মোট আমাদের নগদ হলো 60,000 টাকা। নগদান হিসাব ডেবিট, ব্যাংক 20,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, আর ঋণ ক্রেডিট 10,000। আর এই সব টাকা ডেবিট যোগফল থেকে আমাদের ঋণের টাকা বাদ দিয়ে যা হবে এর নাম হচ্ছে মূলধন। এখন 3 নম্বর আরেকটা প্রশ্ন দেখি।
না লিখে আমি এখানে তুলে লিখি 10,000 টাকার ঋণ না নিয়ে যদি পণ্যদ্রব্য হতো, 10,000 টাকার ঋণ নিয়ে যদি ব্যবসা আরম্ভ করছে এজন্য নগদের সাথে যোগ হয়েছে। এখন পণ্যদ্রব্য তো নগদ না, পণ্যদ্রব্য হচ্ছে আমাদের কি মজুত পণ্য, এজন্য এটা একটা মূলধন। তাহলে এখানে আমাদের নগদান হবে কত টাকা? 50,000 ছিল, এই 50,000 টাকা এই হবে নগদান হিসাবে। ব্যাংক 20,000 টাকা ঠিকই থাকবে, আর কত 40,000 টাকা এটা ঠিকই থাকবে। শুধু একটা কাজ বেশি হবে, সেটা হচ্ছে মজুত পণ্য। পণ্যদ্রব্য নামে কোনো হিসাব হয় না, এটা মজুত পণ্য নামে টাকা দিতে হবে। মজুত পণ্য ডেবিট 10,000। তাহলে সব যোগফল করলে আসে কত? 1,20,000 টাকা হচ্ছে আমাদের মূলধন। তো এখন আমাদের মূলধন মোটামুটি এই তিনটা জায়গা যদি আমরা বুঝি, তাহলে যে কোনো প্রশ্নের মূলধনের জায়গাটা আসুক না কেন আমরা ইনশাআল্লাহ অ্যানসার করতে পারবো। এখন আমরা চলে যাব উত্তোলন সংক্রান্ত। তার একটা যে উত্তোলন কি? উত্তোলন হলো ঠিক মূলধনের উল্টাটা। যেমন মালিক ব্যবসার মূলধন বৃদ্ধির জন্য মালিক তার ব্যক্তিগতভাবে যত টাকা ব্যবসায় ব্যবহার করবে, নগদ টাকা হোক, আসবাবপত্র হোক, যন্ত্রপাতি হোক, ব্যাংকে জমাকৃত অর্থ, সব টাকা যদি মালিক ব্যবসায় ব্যবহার করে সেটা হচ্ছে মূলধন। ঠিক তদ্রূপভাবে ব্যবসার যত অর্থ সম্পদ যাই মালিক যদি তার ব্যক্তিগত কাজে ব্যবহার করে সেটা হবে উত্তোলন। তো আমাদের উত্তোলন মূল কথা কি? ব্যবসার অর্থ মালিক আনবে, সেটা হচ্ছে উত্তোলন। তাহলে আমরা চলে যাই উত্তোলন সংক্রান্ত জাবেদাগুলি। উত্তোলন, নগদ উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন। মালিক কর্তৃক নিজ প্রয়োজনে উত্তোলন। আয়কর প্রদান, জীবন বীমা প্রিমিয়াম প্রদান। এখানে শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের 6টা প্রশ্ন আমরা এখানে লিখছি। উত্তোলন, নগদ উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, মালিক কর্তৃক নিজ প্রয়োজনে উত্তোলন, আয়কর প্রদান, জীবন বীমা প্রিমিয়াম প্রদান। সবগুলি প্রশ্ন একটা প্রশ্ন। যেমন উত্তোলন, কি উত্তোলন করছে কিছু বলা নেই, কে উত্তোলন করছে কিছু বলা নেই। কি উত্তোলন, কে উত্তোলন, এই দুটো জিনিস আমাদের বুঝার বিষয় এখানে। এখানে উত্তোলন শব্দের অর্থ হচ্ছে উঠানো। তো কি উঠাইছে, আমরা যদি কিছু বলা নেই প্রশ্নে তো বুঝবো আমরা এটা নগদ টাকা উঠাইছে। কে উঠাইছে কিছু বলা নেই। এখানে তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, মালিক, ব্যবসা, আর হচ্ছে ব্যাংক। একটা হচ্ছে মালিক, আর হচ্ছে ব্যবসা, আর হচ্ছে ব্যাংক। এই তিনটা জিনিস আমাদের ফলো করতে হবে। এখানে উত্তোলন করছে কে? এই উত্তোলন করছে মালিক। কোথা থেকে উঠাইছে? ব্যবসা থেকে। কি উঠাইছে? নগদ টাকা। তাহলে আমাদের অ্যানসার কি? নগদান ডেবিট, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে কি উত্তোলন করছে? নগদ টাকা। নগদ টাকা উত্তোলন করার কারণে ব্যবসার নগদ টাকা হ্রাস পেয়েছে, এজন্য এখানে কি হলো অ্যানসার? উত্তোলন ডেবিট, আর ব্যবসার নগদ অর্থ কমছে, নগদান হিসাব ক্রেডিট। ঠিক তদ্রুপভাবে নগদ উত্তোলন, এখানে স্পষ্ট বলা নেই প্রথমটায় নগদ, আর এখানে স্পষ্ট বলা আছে, তাহলে একই প্রশ্ন। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, এখানে স্পষ্ট ভেঙে ভেঙে বলা আছে। ব্যক্তিগত প্রয়োজনে মানে মালিক কি উঠাইছে? নগদ টাকা, তাহলে একই প্রশ্ন।
এখানে স্পষ্ট বলা আছে মালিক কর্তৃক মানে উত্তোলন হিসাব কি উঠেছে নগদ টাকা। আয়কর প্রদান, আয়কর মানে কি? মালিকের ইনকামের উপর ট্যাক্স প্রদান করছে। কিভাবে করছে? ব্যবসা থেকে, যদিও বলা নেই। এজন্য ব্যবসা থেকে প্রদান করার কারণে এটা ব্যক্তিগত খরচ হয়ে গেল। এজন্য উত্তোলন হিসাব ডেবিট, ব্যবসা নগদ অর্থ হ্রাস পেয়েছে, নগদ হিসাব ক্রেডিট। তারপরে কি বলছে? জীবন বীমা প্রিমিয়াম প্রদান। জীবন বীমা হচ্ছে মালিকের নিজের ব্যক্তিগত এটা, এজন্য এই জীবন বীমা এটা মালিকের ব্যক্তিগত খরচ। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, আমাদের নগদ হিসাব ক্রেডিট। সবগুলোর অ্যানসার প্রত্যেকটা প্রশ্ন যাই আসুক না কেন আমরা অ্যানসার দুইটা, উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাই উত্তোলনের। এবার আরেকটি প্রশ্ন খেয়াল করি। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। এখানে স্পষ্ট বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে টাকা কোথা থেকে উত্তোলন করছে? ব্যাংক হতে উত্তোলন করছে। তাহলে উত্তোলন করছে মালিক, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। টাকা ব্যবসা থেকে উঠায় না, স্পষ্ট বলা আছে ব্যাংক হতে উত্তোলন করছে। এজন্য ব্যাংক হতে উত্তোলন করার কারণে ব্যবসা ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে। এজন্য যাবে হবে উত্তোলন ডেবিট, ব্যাংক ডেবিট। ঠিক তো? ধরো আরেকটা প্রশ্ন, ব্যাংক হতে উত্তোলন করা হলো। আবার বলা আছে অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। এখানে দুইটা প্রশ্নই এক। ব্যাংক হতে উত্তোলন করছে, কে উত্তোলন করছে স্পষ্ট বলা নেই। এর মানে ব্যাংক হতে যদি টাকা উত্তোলন করে স্পষ্ট যদি কিছু বলা না থাকে তাহলে বুঝতে হবে ব্যাংক থেকে টাকা উঠাইছে ব্যবসা, ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকাটা উঠানো হয়েছে। এজন্য ব্যবসার প্রয়োজনে যদি ব্যাংক থেকে টাকা উঠায় তাহলে ব্যবসার নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, নগদ সম্পদ বৃদ্ধি, নগদ হিসাব ডেবিট। আর ব্যবসা ব্যাংকে জমাকৃত অর্থ ব্যবসা উঠাইছে, তাহলে ব্যবসা ব্যাংক হিসাব হ্রাস পেয়েছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, নগদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক তদ্রুপভাবে পরের প্রশ্নটা সেম একই। পরের প্রশ্ন আমাদের কি দেয়া আছে? অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। এটা একই প্রশ্ন, এটা অন্য একটা প্রশ্ন, একই প্রশ্ন। এজন্য আমরা অ্যানসার এটা কি লিখবো? একই অ্যানসার লিখবো, নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর আমরা অন্য একটা প্রশ্ন চলে যাই। নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন। নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করছে। এখানে স্পষ্ট বলা আছে নিজ প্রয়োজনে মানে উত্তোলন ডেবিট। কি উত্তোলন করছে? পণ্য। নগদ উত্তোলন করলে নগদ ক্রেডিট হয়। পণ্য উত্তোলন করছে তাহলে ব্যবসা পণ্য কিনে আনছিল বিক্রি করার জন্য, এটা বিক্রয় না করে মালিক তার ব্যক্তিগত কাজে নিয়ে আসে। এজন্য ক্রয়কৃত পণ্য ব্যবসায় হ্রাস পেয়েছে, এজন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে। ব্যয় হ্রাস পেলে ব্যয় ক্রেডিট হয়, তাহলে যাবে হবে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। ক্রয়কৃত পণ্য যেহেতু মালিকের প্রয়োজনে নিয়ে আসে, এই ক্রয়কৃত পণ্য বিক্রয় হয় নাই, এজন্য ক্রয় হ্রাস পেয়েছে, এজন্য ক্রয় হিসাব ক্রেডিট। এবার আসো গত লেকচারে ক্রয় বিক্রয় নিয়ে যে আমরা আলোচনা করছিলাম, আজকে তোমাদের আরো কিছু এন্ট্রি আমি এক্সট্রা আরো শিখাচ্ছি। বার্তা সংক্রান্ত কিছু এন্ট্রি আছে, এই বার্তার কার্যক্রম এখন করব। যেমন রাজীবের নিকট থেকে
10% বার্তায় 10,000 টাকা পণ্য নগদে ক্রয় করা হলো। তাহলে এটার অ্যান্সার কি হবে? এখানে লেখা আছে রাজীবের নিকট থেকে 10% বার্তায় যদি পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বার্তা ধার্য করা হয় এই বার্তার নাম হচ্ছে কারবারি বার্তা। পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বার্তা ধার্য করা হয় এই বার্তার নাম হচ্ছে কারবারি বার্তা। কারবারি বার্তা হিসাব করার সময় নগদ টাকা থেকে বাদ দিতে হয়, কিন্তু জাবেদায় বার্তা আসে না। খেয়াল রাখতে হবে, বার্তা জাবেদা থেকে বাদ দিব। তাহলে আমাদের 10,000 টাকার পণ্য 10% করলে আসে 1,000 টাকা। তাহলে এখানে স্পষ্ট বলা আছে নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয় জাবেদা, ক্রয় ডেবিট নগদ ক্রেডিট আগেরই জাবেদা, এখানে রাজীব হিসাব আসবে না যেহেতু নগদে ক্রয় করা আছে। তার অ্যানসার কি হবে? ক্রয় ডেবিট নগদ আর ক্রেডিট। টাকা কত হবে? 9,000 টাকা। 9,000 টাকা কেন? 10,000 ইনটু 10% আসে 1,000। এই 1,000 টাকা আমরা কি করব? মাইনাস করব। 10,000 টাকা 10% করে আসে কত? 1,000। 1,000 টাকা বাদ দিলে আসে কত? 9,000। এর মানে এই 1,000 টাকা হচ্ছে কারবারি বার্তা। কারবারি বার্তা হিসাব থেকে বাদ দিতে হয়, এজন্য হিসাব থেকে আমরা বাদ দিলাম। ঠিক তো এক সেম আরেকটা প্রশ্ন। রাজীবের নিকট থেকে 10% বার্তায় 10,000 টাকা পণ্য ক্রয় করা হলো। দেখো এটা প্রথম এই প্রশ্নের সাথে দ্বিতীয় প্রশ্নের ডিফারেন্সটা কি? এখানে স্পষ্ট বলা আছে নগদ, এখানে নগদ উল্লেখ নেই। এই একটা পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাহলে এখানে আমাদের অ্যানসার কি আসতেছে? অ্যানসার ঠিক আগের মতো, ঠিক আগের মতো আমাদের অ্যানসারটা হবে ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট নগদান হিসাব ক্রেডিট। সো এটা নগদ হবে না, এটা হচ্ছে বাকি তো ক্রয় করছে, প্রদয় হিসাব ক্রেডিট। ব্র্যাকেটে কি? রাজীব। তাহলে টাকা কি হবে? 9,000 টাকা। তাহলে প্রথম এই জাবেদার সাথে এখানে পার্থক্য, এটা হচ্ছে নগদে ক্রয় আর হচ্ছে বাকিতে ক্রয়। এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখা আছে। যদিও বার্তা আছে, এই বার্তা হচ্ছে কারবারি বার্তা হিসাবে আসলে হিসাব থেকে বাদ দিতে হবে। এবার পরবর্তী কার্যক্রম পরবর্তী যে প্রশ্নটা রাজীবের পাওনা 5% বার্তায় পরিশোধ করা হলো। এই যে প্রশ্ন, তাহলে এখান থেকে রাজীবের নিকট থেকে আমরা পণ্য কিনছি 9,000 টাকা। যখন আমরা পণ্য কিনছি তখন ছিল কারবারি বার্তা, এখন টাকা পরিশোধ করতে হবে। পরিশোধ করার সময় আবার কি করছে? রাজীবকে 5% বার্তা মওকুফ করছে, বাদ দিছে বার্তা। টাকা পরিশোধ করলে যাকে পরিশোধ করবে তার সে হবে ডেবিট, অর্থাৎ প্রদয় হিসাব। দায় হ্রাস পেলে দায় ক্রেডিট। এখানে প্রদয় হিসাব ডেবিট, আগে প্রদয় হিসাব ছিল ক্রেডিট, দায় বৃদ্ধি পেয়েছে। এখন টাকা দেওয়ার কারণে দায় হ্রাস পাবে। প্রদয় হিসাব অর্থাৎ রাজীব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। প্রাপ্ত বার্তা কিভাবে আসলো? 9,000 ইনটু 5%, 450 টাকা হচ্ছে বার্তা, আর বাকি 8,550 টাকা হবে নগদ। আর রাজীবের নিকট হবে 9,000। রাজীবের দায় ছিল আমাদের 9,000 টাকা।
আর নগদ যদি ডেবিট হয় তাহলে বারটা হবে ডেবিট। এই বারটা আমরা সবসময় খেয়াল রাখবো। ডেবিট হলে আমাদের টাকা পরিশোধ করার সময় যে বারটা হয় এই বারটার নাম হচ্ছে প্রদত্ত বার্তা, আর টাকা পরিশোধ করার সময় যে বার্তা দেওয়া হয় এই বার্তা হচ্ছে প্রাপ্ত বার্তা, আর টাকা পাওয়ার ক্ষেত্রে যে বার্তা দেওয়া হয় এই বার্তা হচ্ছে প্রদত্ত বার্তা। ঠিক তদ্রুপভাবে এখন ক্রয় যেরকম শেষ হয়ে গেল, এবার বিক্রয় নিয়ে কিছু আলোচনা করি। বার্তা রাজীবের নিকট 10% বার্তায় পণ্য বিক্রয় 20,000 টাকা। তাহলে এখানে স্পষ্ট বলা নেই যে নগদ, যেহেতু নগদ বলা নেই তাহলে এই বার্তা হবে এই বার্তা কারবারি বার্তা বিক্রয় করার সময় যদি হয়েছে, যেহেতু এখানে আমাদের স্পষ্ট বলা আছে রাজীবের নিকট পণ্য বিক্রয়, তাহলে ধারে বিক্রয় যাবে না, যেটা সেটাই হবে। প্রাপ্য হিসাব ডেবিট অর্থাৎ রাজীব, বিক্রয় হচ্ছে আয়, বিক্রয় ক্রেডিট। তাহলে 20,000 টাকা 10% করলে আসে কত? 2,000 টাকা। 2,000 টাকা বাদ দিলে এই 18,000 টাকা এখানে আসবে। তাহলে প্রাপ্য হিসাব রাজীব ডেবিট, বিক্রয় ক্রেডিট। ঠিক পরবর্তী আরেকটা প্রশ্ন, রাজীবের দেনা 5% বার্তায় আদায় হলো। এখানে প্রশ্ন বলছে রাজীবের দেনা 5% বার্তায় আদায় হলো, তাহলে দেনার টাকা বিক্রয় করছি বাকিতে, ওই বাকির অর্থ 18,000 টাকা এখন আদায় করতে গেছি। এবং রাজীবকে শর্ত দেওয়া হয়েছে কি, যদি তুমি ওই সময়ের ভিতরে নির্দিষ্ট সময়ের ভিতরে টাকা তুমি দিতে পারো তাহলে তোমাকে 5% ছাড় দেওয়া হবে। তাহলে সেই হিসেবে 5% টাকা আসে হতো, আদায় হলে নগদ হিসাব ডেবিট হয়। তাহলে পুরো টাকা প্রতিষ্ঠান পায়নি রাজীবের নিকট থেকে, কেন? 5% যেহেতু ছাড় দিছি। তাহলে 18,000 টাকার 5% করে আসে হতো 900 টাকা। 900 বাদ দিলে 17,100, তাহলে আদায় হলো 17,100 টাকা। পায়নি কত? যেটা পায় না এর নাম হবে প্রদত্ত বার্তা 900 টাকা। তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট কত? 18,000 টাকা। এবার আরেকটা প্রশ্ন দেখো, দেখো প্রশ্ন দেখেন, রাজীবের নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা, 1 লক্ষ টাকা। রাজীবের নিকট থেকে পণ্য ক্রয় 1 লক্ষ টাকা, যা 40% নগদে, 30% চেকে, 20% স্বীকৃত ঋণের মাধ্যমে এবং অবশিষ্টাংশ ধারে ক্রয় করছে।
তাহলে আমরা নরমালি জানি জাবেদা ক্রয় করলে ক্রয় ডেবিট, তো আমরা লিখি অ্যানসারটা কি হবে, ক্রয় ডেবিট 1 লক্ষ টাকা, এখানে কোনো প্রবলেম নেই। টাকা পরিশোধ যেভাবে সেভাবে আমরা অ্যানসার করব। 40% নগদে, তাহলে নগদান হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা 40% করে আসে 40,000 টাকা। 30% চেকে, তাহলে ব্যাংক হিসাব 30% করে 1 লক্ষ টাকা, 30% করলে 30,000 টাকা। স্বীকৃত নোটের মাধ্যমে পণ্য ক্রয়, স্বীকৃত নোটের মাধ্যমে যদি পণ্য ক্রয় করে তাহলে আমরা জানি এই নোটকে বলা হয় প্রদেয় নোট। তাহলে প্রদেয় নোট ক্রেডিট 20% মানে 20,000 টাকা, এবং অবশিষ্টাংশ ধারে, অবশিষ্ট মানে 40 আর 30 70, 70 আর 20 90, তাহলে 100% টাকার মধ্যে 90% পরিশোধ, তার বাকি আছে 10%। 10% হচ্ছে ধারে, তো ধারে মানে রাজীব মানে পাওনাদার, পাওনাদার মানে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব 10% আসে কত, এই 10,000 টাকা। তাহলে এই আমাদের অ্যানসার হলো এটা, ক্রয়। মূল প্রশ্নটা আমি আবার একটু করি, রাজীবের নিকট থেকে পণ্য ক্রয় 1 লক্ষ টাকা, যার 40% নগদে, 30% চেকে, 20% স্বীকৃত নোটের মাধ্যমে এবং অবশিষ্টাংশ ধারে ক্রয়। তাহলে ক্রয় যেহেতু হয়েছে তাহলে ক্রয় ডেবিট 1 লক্ষ টাকা, তাহলে নগদান হিসাব ক্রেডিট 40,000। কিভাবে 1 লক্ষ টাকাকে 40% করলে 40,000 টাকা নগদ ক্রেডিট, নগদ সম্পদ হ্রাস পেয়েছে। তারপর চেকে পরিশোধ হচ্ছে 30%, তাহলে ব্যাংক হ্রাস পেয়েছে, তাহলে 30% করলে আসে কত, 30% করলে আমাদের আসে হচ্ছে 30,000 টাকা। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট স্বীকৃত নোটের মাধ্যমে পণ্য ক্রয়, তাহলে প্রদেয় নোট ক্রেডিট এটা হচ্ছে 20,000 টাকা, 20% করলে, তো বাকি হচ্ছে ধারে ক্রয়। তাহলে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট হচ্ছে 10%, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থীরা আজকে আমাদের যে জাবেদার মূল কার্যক্রম তো মোটামুটি শেষ। ইনশাআল্লাহ আমরা আগামী লেকচারে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আমরা চেষ্টা করব, আজকে আমি তোমাদের মোটামুটি যে জাবেদাগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দাও তাহলে অবশ্যই তোমরা এইটা অবশ্যই বুঝবে। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা কি করবা, তোমরা আমাদের কমেন্টসে জানাবে। আর তোমাদের আমি বাড়ির কাজটা লিখে দিচ্ছি, তোমরা বাড়ির কাজটা একটু ফলো করো। বাড়ির কাজ হচ্ছে সিলেট বোর্ড, শুধু জাবেদা করবে। চট্টগ্রাম বোর্ড 2019 4 নং শুধু জাবেদা। তাহলে তোমাদের বাড়ির কাজ কি হলো, সিলেট বোর্ড 2019 3 নং শুধু জাবেদা করবে, আর কোনো কার্যক্রম দরকার নেই। আর চট্টগ্রাম বোর্ড 2019 4 নং শুধু জাবেদা করবে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের হোমওয়ার্কগুলি ভালোভাবে করো। বসে সমস্যা থাকলে মেসেঞ্জারে কল করো, মেসেজ পাঠাও, আমি অবশ্যই চেষ্টা করবো সবগুলো সলভ করার জন্য। আর মেসেঞ্জারে যদি সমস্যা হয় তো আমার ইমেল আইডিতে তোমরা পাঠাতে পারো। আর এর আগের ক্লাসে তোমাদের আমি ইমেল আইডি পাঠিয়ে দিয়েছিলাম। তো শিক্ষার্থী আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।